আমার অনেক বড় বড় হিরোদের এগেনস্টে প্রচুর সিনেমা এসেছিল জানো তো, কিন্তু সেই সিনেমাগুলো কোনোভাবে আমাকে ভাবাচ্ছিল না। আর আমি না ছোট থেকে ভাবতে চেয়েছিলে কেন, করতে চাওনি কেন? মানে ওইটাই এখন আমি ভাবি এত ডেপো কেন আমি ছিলাম। মানে আমি আমি এখন ভাবি আমি বুম্বাদাকে না কি করে বলেছিলাম। আমার নেক্সট জেনারেশন বুদ্ধিমান হতে পারে, হয়তো সেভিংস করতে পারে, বা ওদের এখন রোজগারের অনেক পন্থা আছে, দে আর মেকিং রিলস সো দ্যাট ওইখান থেকে ওদের অনেক টাকা উপার্জন হয়। সবাই তো সেটা করতে পারে না, তাই নিজেকে স্ট্র্যাটেজাইজ করতে হবে। এখন কমার্সটা না ওদের আমাদের একটাদের ক্ষেত্রে বদলাচ্ছে, আমাদের অপরচুনিটিস আছে, কিন্তু যারা সিরিয়াস অ্যাক্টর, যারা রিল বানাতে পারে না, যারা টিকটকের ওই গানগুলোর সঙ্গে নাচতে পারে না, তাদের কি হবে? মানে তোমার ঘর ভর্তি অ্যাওয়ার্ড দরকার, পকেট ভর্তি টাকা অ্যাওয়ার্ড দিয়েও জীবন চলে না, তোমার ফিতে কাটা দরকার, তোমার এটা দরকার ওটা দরকার, ফিতে কাটা অ্যাওয়ার্ড এগুলো এসে যায়। দরকার হলো জীবনে বাঁচার জন্য, সেটা হলো টাকা। আমি লুকোছাপা করে বলবো না, প্রত্যেক অ্যাক্টর, আমি এখানে বসে আমি এমন অনেক অ্যাক্টরদের জানি যারা 72 বছর বয়সেও 4টে পার ডে যদি আসে তার সংসার চলবে, তাদেরকে আমি চিনি। আমার ক্ষেত্রে সত্যি এটা হয়েছে শর্মিলা, মানে আমি অনেক সময় হয়েছে ভালো চরিত্র চেয়েছি কিন্তু পাইতো নি। আমি তো মাধুরী দীক্ষিত হইনি, আমি কনিনিকা ব্যানার্জি তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু আমার একটা সিনের জন্য অপেক্ষা করে, আমি মিথ্যে বলছি না। এবং তারা যেভাবে জড়িয়ে ধরে আমাকে ভালোবাসা দেয়, আমি কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে একেবারেই। দেখো মাধুরী দীক্ষিত, শ্রীদেবী বা আলিয়া ভাট 1 কোটিতে হয়তো একজন হয়, কিন্তু এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা কিন্তু এদের সমকক্ষ ট্যালেন্ট রাখে, তাদের বড়াতে নেই। আমরা নিজেদেরকে বিক্রি করি, ঠিক, আমাদের মুখটাকে বিক্রি করি, আমার ভেতরে ইমোশনটাকে, অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদের যে অরা, সেইটাকে বিভিন্ন ভাবে ইউজ করি আমরা। তাই কিন্তু আমাদের এখানে অর্থ এত কম, নিজেদের গ্রুম করারও সময় থাকে না, আর কাছে যাওয়ার চরিত্রেরও সময় থাকে না। বাট লাকিলি আনলাকিলি আমি সেটা সময় পেয়েছি। এবং আর একটা জিনিস যেটা বললে, হ্যাঁ, থিয়েটারের একটা পড়াশোনার দরকার হয়, অভিনয়টা ছেলে খেলা নয়। এই যে ধরে নেওয়া হয় যে এখন তো সবাই অভিনেতা অভিনেত্রী, কিন্তু একটু পড়াশোনা করা থাকলে না অনেক ইজিয়ার ওয়েতে সেই চামড়া বা সেই রক্ত মাংসের মানুষটা হয়ে ওঠা যায়। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ শো হাউসের কোণে কোণে আনন্দ, কনিনিকা, মাই ডিয়ার কনি। কনি বললেই কেমন যেন সাঁতরাতে ইচ্ছে করে। আমার পাশে একটা সুইমিং পুল আছে। আর ওটা কি মানে এটা মজার ব্যাপার, ফাইট কনি ফাইটটা হলো আমার জীবনের এমন একটা লাইন। মানে জন্মের সময়, জন্মের ঠিক পরপরই সিনেমাটা দেখেছিলাম এবং তখন থেকে জানি ফাইট কনি ফাইট করে যেতেই হবে ফাইট। হ্যাঁ, এবং তুমি ফাইটার এবং উইনার দুটোই। উইনার তো হতেই হবে, বল, সবাই আমরা নিজেদের মতো করে উইনার। একদম। লেটস ইন্ট্রোডিউস কনিনিকা, আমাদের সবার চোখের মনি। কনিনিকা তো মানে তো আইরিস, মানে যেটার জন্য আমরা দেখতে পাই। আমার কাকা এবং বাবা অনেক ভেবে চিন্তেই নাম রেখেছিলেন যাতে তাদের চোখের মনি হয়ে উঠতে পারি, এবং আশা করি তাদেরকে হ্যাপি করেছি, এখনো অবধি চেষ্টা করেছি চোখের মনি হয়ে থাকার। হ্যাঁ, একদম। আর কেউ তোমাকে অপাঙ্গে দেখেনি এরকম করে? সে তো সারাক্ষণই সবাই দেখে, এবং দেখলে আমার খুশিই লাগে, তার কারণ আমার মনে হয় ওরম ভাবে দেখলে আরেকটু চেষ্টা করে একটু আগে এগোনো যায়, তাই না? একদম। আমি কনিনিকার ঠিক মানে একদম ছোটবেলা থেকে ওর যা কাজ সেটা যে ফলো করতে পেরেছি তা নয়, কিন্তু আমি যখন আমার ক্যারিয়ার শুরু হয়েছে, ও তখন একটা মিষ্টি মেয়ে, এবং ওর সবার ওকে ওকে যে কারণে আমার মনে আছে যে আমি টাইমস অফ ইন্ডিয়াতে প্রথম ঢোকার পরে আমার যে সিনিয়র এক বস, তিনি বলেছিলেন যে ও হচ্ছে আনকনভেনশনাল। এই আনকনভেনশনাল কথাটা না অনেক দিন অবধি আমি কনির সঙ্গে অ্যাসোসিয়েট করতে পেরেছি। এবং আমি যখন কনির পুরো মানে তোমার যে জার্নিটা দেখেছি, তোমার যে চক্রটা দেখেছি, সেটাও আমার আজ অবধি সেই আনকনভেনশনাল শব্দটা আমার মনে হয়েছে সব থেকে ভালো বিশেষণ। ঠিক কথা, ঠিক কথা। কারণ আমি কেমন আমি নিজেও জানি না, আমি খুবই অদ্ভুত একজন মানুষ, এটা আমার মনে হয়। এবং আমি যে খুব তালে তালে তাল বাজাই এমনটাও নয়, অনেক সময় আমি বেতালাও বাজি, এবং মানুষ বলেই বাজি, কারণ আমরা সব সময় যে তালে বাজবো তার তো কোনো মানে নেই। বেতালা হই যখন বেতালার মতো হতে ইচ্ছে করে, আবার ফিরে আসি ছন্দে,
তো এটাই তো মানে আমার মনে হয় এটাই আনকনভেনশনাল, কারণ আমি সবার মতো নই। আমি খুব একটা ভিড়ে আমায় দেখা যায় না, আমি ভীষণভাবে একা। সেলফ সেলফ হ্যাঁ, এবং পারসন। হয়েছে মানে আমি আমি নিজেকে দিয়ে বিচার করে দেখেছি, এবং এখন আমি এই সেলফটাকে অ্যাকসেপ্ট করেছি। হুম হুম আমি আগে ভাবতাম যে আমি কেন এমন, হুম কেন আমি অন্যদের মতো নই, বাট দেন লেটার অন হ্যাভ স্টার্টেড রিয়েলাইজিং যে সবাই একরকম হবে তার তো কোনো মানে নেই। তাই আমি একটু আলাদা, অ্যাকসেপ্ট করে নাও, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আম, তোমার এই ইদানিং যেসব অভিনয় আমি দেখছি প্রত্যেকটাতেই আলাদা আলাদা স্বাদ পাচ্ছি, এবং অদ্ভুত ভাবে কনিনিকা যখন একটু এজেড কারোর অ্যাক্টিং করছে তুমি অদ্ভুত ভাবে পাল্টে যাচ্ছ। হুম, যখন একটু ইয়াং তখন একটা অন্যরকম তোমার ভেতর থেকে একটা অন্যরকম স্ফুরণ হচ্ছে। এইটা আমার মনে হয় যে তোমার হয়তো খুব ছোটবেলা থেকে থিয়েটারের একটা ব্রাশিং চলেছে, এবং তোমার নিজস্ব যেসব অভিজ্ঞতা তাতে তাতে যুক্ত হয়েছে। দেখো, আমাদের অভিনেতাদের অস্ত্র এবং যা 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 হুম নিপুণ হুম করার জায়গাটা আমরা নিজেরাই। হুম হ্যাঁ, কিন্তু আমাদের সুবিধে বা অসুবিধে হলো আমাদের এটাই রুজি রুটি, তাই হুম তো? হুম তাই আমরা যদি কাজ না করি আমাদের পকেটে পয়সা আসবে না, আমরা সংসার চালাতে পারবো না। সৌভাগ্য বা দুর্ভাগ্য দুটোকেই বলবো, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট। আমার কাজ সবসময় খুব কম ছিল থ্রু আউট মাই জার্নি। হুম হুম। এতে কি হয়েছে, অ্যাজ অ্যান কম অ্যাক্টর, ছিল? আমি হ্যাঁ হ্যাঁ, একটু মানে দেখতে গেলে জীবন চালানোর আচ্ছা জন্য, আচ্ছা, কারণ মানুষের তো টাকা দরকার হয়, তাই আমরা প্রচুর কাজ করি, কারণ তোমার সংসার তো অনেক চালাবো টাকা বলে। আছে, আমি কে বলেছে তোকে আমার অনেক টাকা আছে? নেই, বিশ্বাস তোমার কর। তো অনেক টাকা। নেই নেই নেই, আচ্ছা, টাকার কোনোদিন শেষ হতে পারে না হ্যাঁ ঠিক চাহিদা। ঠিক। তো আচ্ছা, আমার কি হয়েছে বলতো, ওই যে মাঝে মাঝে গ্যাপ গুলোতে না, এটা প্রত্যেক অ্যাক্টরের দরকার হয়। আমি বলবো আমি নিজেকে রেজুভিনেট করতে পেরেছি হুম অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ হিউম্যান বিং। হুম, কারণ আমরা আমরা নিজেদেরকে বিক্রি করি, ঠিক। আমাদের মুখটাকে বিক্রি করি, আমার ভেতরে ইমোশনটাকে, অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদের যে অরা, হুম সেইটাকে বিভিন্নভাবে ইউজ করি আমরা। তাই যদি আমি একই রকম ভাবে দীর্ঘদিন একই কাজ করতে থাকি, বিদেশের অ্যাক্টররা এক একটা চরিত্র হয়ে ওঠে হুম কি করে? হুম বিকজ দে গেট দ্যাট টাইম, হুম নিজেদের গ্রুম করার সময় পায়। কিন্তু আমাদের এখানে অর্থ এত কম, নিজেদের গ্রুম করারও সময় থাকে না, আর কাছে যাওয়ার চরিত্রেরও সময় থাকে না। বাট লাকিলি আনলাকিলি আমি সেটা সময় পেয়েছি। হুম এবং আর একটা জিনিস যেটা বললে, হ্যাঁ, থিয়েটারের একটা পড়াশোনার দরকার হয়, হুম অভিনয়টা ছেলে খেলা নয়। এই যে ধরে নেওয়া হয় যে এখন তো সবাই হুম। অভিনেতা অভিনেত্রী, কিন্তু একটু পড়াশোনা করা থাকলে না অনেক ইজিয়ার ওয়েতে সেই চামড়া বা সেই রক্ত মাংসের মানুষটা হয়ে ওঠা যায়। বা মানে তিন রকম ট্রেনিং এর কথা আমি বলবো। একটা হচ্ছে যে তোমার যেমন ছোটবেলা থেকেই একটা ট্রেনিং বাই ডিফল্ট শুরু হয়ে গেছে, যে তুমি স্কুলে অভিনয় করেছো তারপরে তুমি থিয়েটার করেছি। থিয়েটারে করেছো। আরেক রকম হয় যে যে হতে চায় অভিনেতা সে একটা অভিনয় স্কুলে ভর্তি হলো। আরেক রকম হয় যেটা একেবারে প্রফেশনালি সে মানে পুনে ফিল্ম ইনস্টিটিউটের মতো বা এরকম একটা খুব ওয়ার্ল্ডলি রেকগনাইজড কোনো জায়গা থেকে অভিনয় শিখে এলো। সবকটা শিক্ষারই দাম আছে, অ্যাবসলিউটলি। কিন্তু তুমি যেই মাত্র প্রফেশনাল ওয়ার্ল্ডে পড়ছো সেখানে তো পুরো ছকটা আলাদা। সেখানে তো প্রডিউসাররা টাকা ঢালবে, মানে শেয়ার মার্কেটের মতো, যেখানে টাকা, কার বরাতে কি হ্যাঁ, থাকবে, হবে কি হবে এবং না, কে অভিনেত্রী কে নায়িকা হবে, কার কাকে কপালে। বারবার হ্যাঁ, নায়িকা করা হবে, সেগুলো তো তোমার হাতে নয়। তোমার শিক্ষারও সেখানে দামটা পাবে একেবারেই। কি করে? দেখো, মাধুরী দীক্ষিত, শ্রীদেবী বা আলিয়া ভাট হুম 1 কোটিতে হয়তো একজন হয়, কিন্তু এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা কিন্তু এদের সমকক্ষ ট্যালেন্ট রাখে, তাদের বরাতে নেই, সময় কাজ করেনি, তাই তারা হয়নি। এটা নিয়ে আমি সারাক্ষণ ভাবি, সারা বিশ্ব জুড়ে কত অভিনেতা বলতো। এবং আমি সেদিন টম হ্যাঙ্কসের একটা জিনিস শুনছিলাম, অনেক পুরোনো ক্লাসিক সিনেমা, উনি বলছিলেন হুম ভালো অভিনেতা। আমি অবশ্যই সেটাকে ইনস্টাগ্রামে শেয়ার করে বললাম দ্যাটস মি। কারণ আমি প্রচুর ফিল্মে বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র এইটুকুন এইটুকুন রোল হ্যাঁ করেছি, হ্যাঁ 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 বাট সেগুলো দেখে বেরিয়েও মানুষ আমাকে ফোন হ্যাঁ, করেছে, আমাকে কংগ্রেচুলেট করেছে। আমার কথা হচ্ছে, তুমি অভিনেতা, একটা প্রশিক্ষণ নিয়ে বেরোলে হুম হুম হতেই পারে। অনেক রকমের প্রশিক্ষণ কেন্দ্র আছে, এমন অনেক আমাদের কলকাতা শহরে আছে, সারা বিশ্ব জুড়ে রয়েছে, যেখানে বলা হয় সিরিয়ালে বা ফিল্মে চান্স করিয়ে দেবো। হুম হুম আমি এমন অনেক মা বাবাদের জানি, বাচ্চাদের শুধুমাত্র নিয়ে যায় যাতে বাচ্চা বা ফেমাস হয় বা টাকা রোজগার করতে পারে, হুম হুম তাতেও দোষ আছে আমি বলছি না। কিন্তু আমরা যখন বড় হয়েছি আমরা শিখেছি ভালোবাসার জন্য। যদি তোমার এই শিল্পের প্রতি ভালোবাসা থাকে, তুমি মাধুরী দীক্ষিত হও,
বা তুমি একটা সাইডের একটা ছোট্ট রোলও করো না কেন, হুম 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 তুমি যে স্যাটিসফ্যাকশনটা পাবে, হ্যাঁ ওই বললাম পকেটের টাকাটা হয়তো থাকবে না, হুম হুম কিন্তু শট দেওয়ার পরে তুমি জানবে তুমি যে শটটা দিয়েছো সেটা কিন্তু সবাই, তোমার যেই সিনেমা দেখবে তারা এই সিনেমাটাকে তোমাকে মনে রাখবে। হুম এবং আমার ক্ষেত্রে সত্যি এটা হয়েছে শর্মিলা, মানে আমি আহ অনেক সময় হয়েছে ভালো চরিত্র চেয়েছি কিন্তু পাইতো নি, আমি তো মাধুরী দীক্ষিত হইনি, হুম আমি কণিনিকা ব্যানার্জি তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু আমার একটা সিনের জন্য অপেক্ষা করে, আমি মিথ্যে বলছি না, এবং তারা যেভাবে জড়িয়ে ধরে আমাকে ভালোবাসা দেয়, আমি কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে। হুম। এটাই আমি বলছি, তুমি কিন্তু ছোট মানুষের রোল ভালোবাসাই করতেই কি পারো। যথেষ্ট? মানে না তোমার না, ঘর পকেটে ভর্তি তো অ্যাওয়ার্ড দরকার, পকেট ভর্তি টাকা অ্যাওয়ার্ড দরকার, দিয়েও জীবন চলে হ্যাঁ না তোমার শর্মিলা, ফিতে আমি কাটা দরকার, হ্যাঁ, তোমার এটা দরকার ওটা দরকার, ফিতে সেগুলো কাটা, অ্যাওয়ার্ড এগুলো এসে যায়, দরকার হলো জীবনে বাঁচার জন্য সেটা হলো টাকা। তো সেটা তো আমি আমি লুকোছাপা করে বলবো না, প্রত্যেক অ্যাক্টর, আমি এখানে বসে আমি এমন অনেক অ্যাক্টরদের জানি যারা 72 বছর বয়সেও 4টে পার ডে যদি আসে তার সংসার চলবে, তাদেরকে আমি চিনি, জানি, আমি তাদের জন্য প্রত্যেক রাতে প্রে করি তাদের যেন 4টে কাজ আসে। আমাদের অ্যাক্টরদের জীবন আনসার্টেনটিতে ভর্তি, তারা ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, আমি বলছি, আমি এমন অনেক অভিনেতাদের জানি যারা শেষ বয়সে ভিক্ষে করে জীবন কাটিয়েছে, কারণ আমাদের জন্য কোনো স্কিম নেই, আমাদের জন্য কোনো ওরকম ব্যবস্থা করা নেই যে আমরা ফ্রিল্যান্সার, সবাই তোমরাও ফ্রিল্যান্সার, কিন্তু আমাদের না, মানে ভাবো 1 মাসে আমি 3 দিন কাজ করলাম, তারপর জানি না এই সিরিয়ালটা বন্ধ হয়ে গেলে নেক্সট কবে কাজ পাবো। এবার সেটা ভাবো, আমাদের বয়স বাড়ছে, আমি যাদের কথা বলছি, আমি এমন অনেক অ্যাক্টর যারা আমার থেকে সিনিয়র, যাদের সাথে বসে আমি গল্প করেছি, শিখেছি, কথা বলেছি, হুম আমি জানি তাদের টাকায় তাদের সংসার চলে, হুম তাদের কিন্তু অ্যাসিওরেন্স থাকে না মাসের শেষে এই টাকাটা তাদের ব্যাংকে ঢুকবে এবং তারা রাতে সুন্দরভাবে ঘুমোবে, রাতে অন্ন তাদের মুখে যাবে। তাই আমাদের জীবনটা না দেখে খুব গ্ল্যামারাস, গ্লিটারি, ফ্যাশনেবল, স্টারডম দেখা যায়, কিন্তু তার জন্য না আমি আজকালকার বাচ্চাদের বলি বুদ্ধি দিয়ে চলো, হুম। তা যেটা আমাদের আজকালকার আগের বাচ্চারা জেনারেশন কি কিন্তু, বুদ্ধি দিয়ে চলছে? মানে আজকালকার যা- জেনারেশনটা তো একদম বদলে গেছে জানো তো, মানে মজার ব্যাপারটা হলো এরা এত তাড়াতাড়ি সবটা দেখে ফেলছে। প্রথমত আহ, আমি মিথ্যে বলবো না, অনেক বাচ্চা আছে যারা সত্যি পড়াশোনা করে এবং আমি রিসেন্টলি তাদের সাথে কাজ করেছি, আমি অনেক শিখেছি, কিন্তু অনেকেই আছে যারা হুট করে এরকম টাকা পাচ্ছে, মাথাটা বিগড়ে যাচ্ছে, তারপরে যখন টাকা পাচ্ছে না বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু সেই সময়টায় তোমার দোকানটা বন্ধ না করে যে আমি আরো কি করে স্টক বাড়ানো যায়, কি করে নিজেকে আপগ্রেড করা যায় সেটার কথা ভাবছে না। আমাদের অ্যাক্টরদের জীবন সারাটা জীবন আনসার্টেন, আমি বলে নয়, সেটা যে কোনো অভিনেতা, হলিউডের অভিনেতাদের ধরো, রাশিয়ান কোন অভিনেতাকে ধরো, যে কোন অভিনেতাকে ধরো, আমরা জানি না আমরা কটা প্রজেক্টে কাজ করব, কিন্তু যেটুকুন করব সেটুকুন, আমি এই কদিন আগে এই কথাটা বলছিলাম যে সেটুকুন সেভ করো বা নিজেকে আপগ্রেড করো, আরো ভালো কাজ করবার চেষ্টা করো, নেক্সট জেনারেশন বুদ্ধিমান হতে পারে, হয়তো সেভিংস করতে পারে, বা ওদের এখন রোজগারের অনেক পন্থা আছে, দে আর মেকিং রিলস সো দ্যাট ওইখান থেকে ওদের অনেক টাকা হুম হুম উপার্জন হয়, হুম হুম তো সবাই তো সেটা করতে পারে না, তাই নিজেকে স্ট্র্যাটেজাইজ করতে হবে। এখন কমার্সটা না ওদের আমাদের অ্যাক্টরদের ক্ষেত্রে বদলাচ্ছে, আমাদের অপরচুনিটিস আছে, কিন্তু যারা সিরিয়াস অ্যাক্টর, যারা রিল বানাতে পারে হুম না, হুম হুম হুম। যারা টিকটকের ওই গানগুলোর সঙ্গে নাচতে পারে না, তাদের কি হবে, চিন্তার বিষয়, বুঝলে তো, সব জায়গাটাই খুব স্ট্র্যাটেজাইজ ওয়েতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার এই যে তুমি আমরা আমরা এডুকেশন থেকে শুরু করে যে হুম। জায়গাটায় এলাম, সেটা একটা ভিজুয়াল জেনারেশন, মানে তারা দেখেইছে, শুধু দেখে দেখেই তারা শিখেছে। মেবি আমি ধরে নিলাম 10 বছর 15 বছর হলো, মানে ওই ওই ভিজুয়াল জেনারেশনটা নেসেন্ট স্টেজ থেকে এখন পুরোটাই ভিজুয়াল। মানে এখন এই যে আমরা জোর দিয়ে বলছি আমাদের জ্ঞানের দরকার, বই পড়ার দরকার, একটা ওই যে থিয়েট্রিক্যাল একটা ঘষা মাজার দরকার, এগুলো আমরা জোর করে বলছি। এগুলো না এটা হলেও ফিল যে করতে হয়ে হয়, যাচ্ছে, না হলেও যে না ওরা হলেও যে। এগিয়ে যাচ্ছে, সেটা আমাদের কোথাও গিয়ে অ্যাকসেপ্ট করতে কি অসুবিধা আচ্ছা, হচ্ছে? তুমি কিছুদিন আগে লন্ডন থেকে ফিরেছো, হুম হুম ফিরেছো তো, হুম ট্রেনে হুম জার্নি করেছো তো, হুম হুম। তুমি কারোর হাতে মোবাইল দেখেছো সেখানে, সবার খুব হাতে বই দেখেছো তো? বেশিরভাগ বই পড়াশোনা করে, এটা ঠিক বলেছো। হুম অবজারভেশন হলো আমাদের দেশের ইকোনমি এমন একটা জায়গায়, আমাদের প্রলোভনটা, আমাদের বিনোদনটা একেবারে অন্যরকম, আমাদের কালচারটা একেবারে অন্যরকম, আমাদের রোজগারের পথ আমরা প্রত্যেক মুহূর্তে ভাবছি,
তাই আমাদের এখানে ওইটা ডাউনফল হতে একটু বেশি সময় নেবে, কিন্তু যত আমি শুধু চিন্তা করি ব্যালেন্সটা যেন থাকে আমার, স্পেশালি আমি আমাদের নেক্সট জেনারেশন তারা যেন একটু পড়াশোনা করে। আমরা গরমের ছুটিতে গল্পের বই পড়তাম, আমাদের বাচ্চারা কি পড়ে, আমরা তাদেরকে ওয়ার্কশপে পাঠাই কেন, কারণ তার মা বাবারা যাতে ব্যস্ত থাকতে পারে, রাইট? আমার কথা হচ্ছে ওই ব্যালেন্স ইট আউট, মানে আমাদের সমস্ত কিছু থেকে আমরা হারিয়ে না যাই। আমি যখন লন্ডনে ট্রাভেল করেছি বা আমি যখন ইউরোপে ট্রাভেল করেছি, আমি দেখেছি ওরা মোবাইল নিয়ে বসে থাকে না, এভরিবডি ইজ রিডিং, সবাই বই পড়ছে, হ্যাঁ, বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা, হ্যাঁ, তারা কিন্তু মোবাইল নিয়ে করছে না। আমি সেই কারণে আমার ক্ষেত্রে কি করেছি জানো তো, আমি আমার জন্য আমি আমার মেয়েকে না মোবাইলটা দিয়ে রেখে দিই, কারণ আমি জানি আমি যদি বলি ওটা দেখিস না, ওটা করিস না, ও আরো বেশি করবে। তুমি করো, যতটা সম্ভব করো। এখনো বই পড়ে নিজে নিজে। আমার কথা হচ্ছে আমাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে, আমাকে নিজেকে জানতে হবে আমার খিদেটা কোথায়, আমায় কোনটা বেশি আমি করলে আমি জানবো এই পৃথিবী সম্পর্কে, এই বিশ্ব সম্পর্কে। সেটা শুধুমাত্র মোবাইলে অনেক কিছু জানা যায়, মোবাইলকে খারাপ একেবারের জন্য বলছি না, কিন্তু সঙ্গে সঙ্গে একটু বই পড়লাম, তুমি আমি বসে আছি, এখন যদি আমি এখন মোবাইলটাকে নিয়ে এই করতে আরম্ভ করি, কোথাও তোমার অপমান করছি আমি, এইগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই বিহেভিয়ারাল প্যাটার্ন কিন্তু একটু একটু চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে এখন বদলাচ্ছে, এবং আমি বললাম না একটু হয়তো বেশি সময় নেবে, কিন্তু বদলে যাবেই। এবার আমরা মানে যে প্রসঙ্গটায় আলোচনা করছিলাম আর কি, যে আমরা মানে এই ভিজুয়াল জেনারেশন এবং ভিজুয়াল জেনারেশনে অ্যাক্টর অ্যাক্ট্রেস, তোমরা তো একটা অন্য ভাবে অন্য ছাঁচে বড় হয়েছো। আমি তোমার কথাই বিশেষ করে বলবো, এই যে তুমি একটু বলতে শুরু করেছিলে যে লোকে তোমার অল্প অল্প রোল দেখেও তোমাকে এসে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, তার মানে ওই পরিসরটা ইম্পর্টেন্ট নয় যে কতটা স্ক্রিন টাইম তুমি আছো, তোমার অভিনয়টাই লোককে দাগ কাটছে। আমিও তো বলবো, তোমাকে আমি যখন মনস্তাত্ত্বিকের চরিত্রে দেখেছি, মানে মনোবিদের চরিত্রতেও তুমি ওইটুকু সময় তোমার দৃষ্টি, তোমার কথা বলার ভঙ্গি সবকিছু ভীষণ অ্যারেস্টিং। তোমাকে আমি বলো ওই হামিতে ফ্যান্টাস্টিক, আমার তো মাথা ঝাঁঝা করছে এখনো তোমার ওই পিচটা, হ্যাঁ, ওই মানে বরের সঙ্গে কথা বলার যে পিচ। কি বলে বলো তো, বলে এই রূপ শুধু আমি দেখেছি, এ তো আর কেউ দেখেনি, সবাই আমাকে ভাবে খুব ভালো, ওর ধারণা আমি ওটাই। সব বারেরই তাই, ভীষণ গসিপ করতে ভালোবাসে। তো সেইটাই তোমাকে সব জায়গায় কোথাও একটু তোমার নিজের পিসটা দিতে হয়েছে, মানে আমি যা তার থেকে এক টুকরো এখানে এখানে নুন মরিচের মতো ছিটিয়ে দিলাম, কম থাকে না। আমি খুব মানে আমি সত্যি কথা বলছি, ওইটাই আমার সব থেকে বড় মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা, যখন আমি অভিনয় করি, আমি যখন ক্যামেরার সামনে থাকি। আর আমি বোধহয় পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ হই যখন আমি ক্যামেরা রোল হয়, আমি ক্যামেরার সামনে থাকি। এটা আমার স্টেজেও হতো, যখন আমি স্টেজে অভিনয় করতাম আমার মনে হতো আমি সত্যি একটা পাখি এবং আমি খোলা আকাশে উড়ছি। এই যে ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন আমি অন্য জীবনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেও পাই না। তাই আমি চেষ্টা করি বেস্ট আমার যতটা সম্ভব যদি উজাড় করে দিতে পারি, এটা আমার হয়, আমি জানি না, এটা আমার ভেতর থেকে হয় পুরো। তোমাকে আমার মনে পড়ছে যে তোমাকে এবং অপুদাকে নিয়ে আবার আসিব ফিরে, ওই রবি ওঝার একটা খুব দারুণ ছবি, যেটা খুব বিগ বাজেটে তৈরি হয়েছিল এবং তোমাকে সেখানে নায়িকা হিসেবে পোর্ট্রে করা হয়েছিল প্রথমবার। বিগ স্ক্রিনের এই যে অনেকে লঞ্চ হওয়ার পরেও বিগ স্ক্রিনের নায়িকার চরিত্র পেতে কি তোমার পরবর্তীতে বিশেষ অসুবিধে হয়েছে বা তোমার? হ্যাঁ, কিন্তু সেটা কেন, সেটা মানে কোনো কি বিশেষ কারণ আছে নাকি কেউ কিছু বলেছে? বয়সটা বড্ড কম ছিল যে সময় আমি, সে সময় মানুষের হিরোইন হয়। আমার 22 বছর বয়সে আবার আসবো ফিরে আসে, তার আগে 2 বছর সেই সিনেমার কাজ চলে। করার পরে মানে আজ আমি মনে হয়, জানি না, আমার এখনো মনে হয় না আমি ভুল ডিসিশন নিয়েছিলাম বলে। আমার অনেক বড় বড় হিরোদের এগেনস্টে প্রচুর সিনেমা এসেছিল জানো তো, কিন্তু সেই সিনেমাগুলো কোনোভাবে আমাকে ভাবাচ্ছিল না। আর আমি না ছোট থেকে ভাবতে চেয়েছিলে কেন, করতে চাওনি কেন, মানে ওইটাই এখন আমি ভাবি এত ডেপো কেন আমি ছিলাম। মানে আমি এখন ভাবি আমি বুম্বাদাকে না কি করে বলেছিলাম, আমার সাহসটা হলো কি করে। আজকে যখন আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে ভাবি যে হাউ কুড আই, আমি বুম্বাদাকে না বলে দিলাম।
এবং আমার মনে আছে এনকে আমার মানে স্নেহাশিস দাইরা আমাকে বলছে কি পাগল হয়ে গেছিস, না করছিস। আমি করিনি কাজ। আমি আমি তারপরে না অনেকগুলো দিন শুধু বসে বসে ভাবতাম আমার কি হবে, আমার কেন হচ্ছে না। কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। আমি এখন ভাবি ঠিক আছে হয়নি, কি আর হতো হলে। 4-5টা বড় বড় ওই ফিল্মে না আমি বুম্বাদার নায়িকার লিস্টে তো তোমার নাম থাকতো, এটা তো একটা বড় ব্যাপার না? কে জানে হবে কি হবে না, হতে পারে ও ভবিষ্যতে। আমি আচ্ছা, বুম্বাদার বলেছে কিছু? না না কেউ কিচ্ছু বলেনি, বাট আমি বিশ্বাস আরে করি। আমি চাইছি একটা আজকে স্কুপ আসুক, আমি মিঠুনদার সঙ্গে সিনেমা না করেছিলাম যখন আমার 22 বছর বয়স। সে কি মিঠুনদা জানেনও না এটা। হ্যাঁ, এবার আমি যখন এই প্রজাপতি করতে যাই, মিঠুনদার সামনে বসে আমি মিঠুনদা, খরাজদা, অম্বরীশ, দেব, আমরা সারাদিন আড্ডা মারতাম, মাঝে মাঝে মাউদি আসতেন এবং উনি বসে আছেন সামনে। আমি কিন্তু ওনাকে কোনোদিনও বলিনি আমি ওরা 3টে সিনেমা না করেছিলাম, করিনি আমি। উনি বসে বসে গল্প বলতেন, আমার সাথে সারাদিন আড্ডা মারতেন, আমি চুপচাপ শুনতাম, মনে মনে ভাবতাম ইট টুক মি 20 years টু ডু আ ফিল্ম উইথ মিঠুন চক্রবর্তী, কিন্তু আমি তো করেছি। সো আই এম হ্যাপি। তো আমার কথাটা এটাই, মানে আমার যদি ইউনিভার্সাল এইতে লেখা থাকে আমার বুম্বাদের সঙ্গে কাজ করার আছে। বুম্বাদের সাথে আমি রিসেন্টলি কাজ করেছি, জানি না কবে রিলিজ করবে, সাজঘর বলে একটি ফিল্ম। কিন্তু হ্যাঁ, যদি লিডের কথা বলি হয়তো হবে। আর কেই আমি বা বলতে পারে, কেই বা বলতে পারি, তো মজার সিনেমা চলছে, মানে আমার জীবনটা তো এবং একটা এমনও নতুন তো হয়েছে গল্প। তোমার চাহিদা এখনই হয়তো বেশি করে তৈরি হচ্ছে। আমরা কেউ জানি না কার কখন বাজার তৈরি হয়। আমি এই পুরো তুমি যদি দেখো আমাদের সব অ্যাক্টরদের, কোনো কোনো অ্যাক্টর তাদের 50s এ গিয়ে তারা ফেমাস হয়েছে। তো আমার জার্নি কোথায় আমি জানি না, বাট আই এম মোর দ্যান হ্যাপি। আমি কোনোদিন মানে ওই ভাবি না যে কেন এটা করিনি। ওটা করিনি বলেই কনিনিকাটার সৃষ্টি হয়েছে, এবং এই কনিনিকা আমি জানি আমি খুব সুন্দর করে মানুষকে বুঝি, আমি খুব সুন্দর অবজার্ভ করতে পারি, এবং আমি জীবনে যা দেখেছি খুব কম অ্যাক্টর এইরকম প্রসেসের মধ্যে দিয়ে যায়, অ্যান্ড আই হ্যাভ নো রিগ্রেট। আই হ্যাভ এনজয়েড মাই জার্নি। তোমার গতস্য শোচনা নাস্তি, এইটা তুমি বিশ্বাস করো। কিন্তু অ্যাবসলিউটলি। তোমার তো মাঝে মাঝেই দুঃখ হয়েছে, এবং দুঃখ তুমি কেন নিজের হবে না? মানুষ মানে তো দুঃখ হবেই। যদি মানুষ না হতাম, দেবী টেবি হতাম, তাহলে দুঃখ টুকু হতো না। দুঃখ হয়েছে দুঃখটা কি বলেই তো। কখন হয়, মানে মানুষ তোমাকে হার্ট করলো তখন, নাকি অন্য কেউ তোমার কাজটা ছিনিয়ে এই নিয়ে একটু গেল? আগে সে তো হয়েছে বাবা, সে তো কম হয়েছে আমার। মানে আমি জানি আমি 2 দিন বাদে সিনেমায় ঢুকছি, হঠাৎ করে দেখছি আর কেউ ফোন ধরছে না। আমি তারপর শুনলাম যে অন্য একজন সিনেমাটা করছে। সাইনও হয়ে গিয়েছিল না? হ্যাঁ, মানে এমন অনেক 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 কাজে হয়েছে আমার জীবনে। এবং প্রথম প্রথম যখন ছোট ছিলাম তখন এই জিনিসগুলো খুব কষ্ট দিত, 1 মাস ব্যাপী কষ্ট পেতাম হয়তো। কিন্তু এখন সেটা একবেলাও থাকে না। আই ডোন্ট কেয়ার। আমি বিশ্বাস করি যেটা আমার জন্য লেখা সেটা আমার হবে। কিন্তু যারা করছে তাদের কাজ কি তুমি পরে আবার করেছো, মানে তারা? হ্যাঁ হ্যাঁ, আমি মনে ওই অত ভারী জিনিস নিয়ে চলতে পারি না। আমার কথা হচ্ছে যে আমার ভাই লিভ, মানে আমি নিজের মতো বাঁচছি, তুমিও ভালো করে বাঁচো, আমার কাজ যে কাজ দেয় আমি খুব খুশি মনে করি। আর আমার না ওই গ্রাজেস কারোর জন্য থাকে না, আমি কারোর উপর রেগে থাকি না, কারণ রাগ নিয়ে জীবনে আগে যাওয়া যায় না। আর তার নিজের লোকের উপর রাগ হয়, এরা তো সবাই আমার প্রফেশনাল অ্যাকোয়েন্টেন্সেস, আমি এদের সাথে কেন রাগ দেখাবো? সেই সময় তার হঠাৎ করে তার প্রডিউসার হয়তো অন্য হিরোইনকে নিতে বলেছে তার নিজস্ব ইকুয়েশনের জন্য, সে নিয়েছে, সে নিতে বাধ্য হয়েছে। এবার এক্ষেত্রে তো আমার কিছু বলার নেই, কিন্তু সে যে চেষ্টা করেছিল আমায় নেওয়ার, আমি তার জন্যই কৃতজ্ঞ। আমি বললাম না, কার এখানে ডেস্টিনিতে কি লেখা আছে আমরা কেউ জানি না। এবং আমার থেকে দুটো বেশি কাজ করেই একজন মানুষ বিশাল হয়ে গেলে আমার অস্তিত্ব ছোট হয়ে যাবে এমনটাও নয়। আমার অস্তিত্ব এই পুরো বিশ্বে, তোমার যে অস্তিত্ব আমার যে, সবাই সমান আমরা। তুমি আমার থেকে অনেক এগিয়ে, মানুষ হিসেবে কথাটা আমি বলছি, তাই না? তো কোনি তোমারও একটা পিরিয়ড আছে যখন তুমি হয়তো একটু এস্টাবলিশড, কিন্তু অনেকে নতুন আসছে, তাদেরকে তুমি হেল্প করেছো। আমি রিসেন্টলি শুনেছি যে দেবকে তুমি অনেকটা হেল্প করেছো যখন ও প্রথম এসেছে এই দুনিয়াতে, বা এই দেব আমার বন্ধু ছিল, আমি ওকে কোনো হেল্প করিনি। মানে দেখো, দেবের ক্ষেত্রে এইটুকু বলবো, দেব আমার নর্মাল একজন বন্ধু ছিল, মানে আমি আমার বন্ধুর বন্ধু ছিল, সেই সূত্রে আমার বন্ধু ছিল। কিন্তু ওই 2-1বার দেখা টাকা হয়ে যায়। দেবের দেখো, আবার বলছি, সুপারস্টার যারা হয় না তারা একটা ডেস্টিনি নিয়ে এই পৃথিবীতে আসে। হ্যাঁ, হি ইজ আ স্টার, সুপারস্টার, ওকে। এবং ওর আমার হেল্পের, মানে আমি বলছি আমরা যখন একসঙ্গে সিনস করেছি আমরা খুব এনজয় করে করেছি। মানে সেটা আমি যদি
টনিক ধরি, প্রজাপতি ধরি বা প্রধান ধরি, আমি যখন ওর সাথে কাজ করেছি আমার দেবকে খুব ভালো লাগে অ্যাজ আ হিউম্যান বিং। অ্যাজ আ হিউম্যান বিং মানে ওর মধ্যে একটা ডেপথ আছে জানো তো। ও খুব একটা ক্লিশে মানুষ নয়, মানে ও না বোঝে। এবং আমার সব থেকে যেটা ও না, মানে ভাবো তোমার সঙ্গে বসে আছে তো ওইখানে কি হচ্ছে ও কিন্তু জানে কি হচ্ছে। আমি না চুপচাপ ওকে অবজার্ভ করি, আমি ওকে খুব সম্মানও করি ওই কারণে। বাচ্চা ছেলে কিন্তু তার ডেপথ চূড়ান্ত এবং তার বিজনেস জ্ঞানও চূড়ান্ত। আর ও বরং আমাকে অনেক সাহায্য করেছে এই রিসেন্টলি, মানে আমার মায়ের অসুস্থতার সময় সত্যি পাশে ছিল, মানে আমার সাহায্য করেছে প্রচুর। আমি কৃতজ্ঞ ওর কাছে। তোমার যখন তুমি নিজে নিউ কামার বা স্ট্রাগলার, তোমাকে কে কে হেল্প করেছিল? দেখো, হেল্প বলতে গেলে শিখেছি কাদের কাছে আমি বলতে পারি। আমি স্টলওয়ার্ডস, মানে আমি কি বলবো, হাসি দি, মানে সুমিত্রা মুখার্জি আমার আম্মা। হ্যাঁ, তোমাকে অনেকটা ওরকমই লাগছে আজকে। সুমিত্রা, সুপ্রিয়া দেবী, হ্যাঁ, বেনুদি, সাবুদি, সাবিত্রী চট্টোপাধ্যায়, তিনজন তিনটে সিরিয়ালে আমার ঠাম্মা, আম্মা আর এরকমই চরিত্রে ছিলেন এবং তাদের সঙ্গে আমি মেকআপ রুম শেয়ার করতাম। তো এদের কাছ থেকে শেখাটা না শুধুমাত্র অভিনয়ের শেখা নয়, অভিনেত্রীদের জীবন কিন্তু আলাদা হয়। আমরা কিন্তু একটু আগে তুমি বলছিলে যে আমরা অনেক সময় অপমানিত হই অনেক জায়গায়, যেগুলো কিন্তু আমরা প্রকাশ্যে বলিও না। হ্যাঁ, এবং আমাদের সব এই ভেতরের সম্মান বা সম্ভারটাই হলো, কি বলবো, তো প্রাইড বলবো না, মানে একটা আত্মসম্মান বোধ বা একটা আমরা বানিয়ে তুলি সেটা, মানে আমার আত্মসম্মানটা আস্তে আস্তে বানানো হয়েছে। এবার কি হয়, নতুন জেনারেশন আসে, নতুন জেনারেশনে একজন তোমার সম্মান নাই দিতে পারে, কিন্তু কেউ কেউ হয়তো তোমার সম্মান দিল। আমি হাসিদি, বেনুদি, সাবুদির কাছ থেকে না অভিনয় প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে জীবন সম্পর্কে অনেক কিছু শিখেছি। হাসিদি যেমন বলতেন যে জীবনটা, আমরা তো সাদা কালো সিনেমা করতাম, পাখি, তোরা তো পাখি বলতো। হ্যাঁ, আমাকে বেনু আন্টিও পাখি বলতো। বেনু আন্টি কোথায় কনি বলেনি, পাখি বলে ডাকতো, কিন্তু সাবুদি কনি বলে ডাকতো, এখনো ডাকে। হ্যাঁ, আমাকে বলতেন যে এখন তো রঙিন সিনেমা হয়, তাই মানুষগুলো রঙিন হয়ে গেছে। তখন না এত ছোট ছিলাম, মানে বুঝতে পারতাম না, এখন মানে বুঝি। সত্যি তো, সাদা কালো মানে কে ঠিক কে ভুল দেখতে পাচ্ছি, রঙিন তো বুঝতেই পারা যায় না কে ঠিক কে ভুল। রঙের ওইতেই তো হারিয়ে যাচ্ছে, কে ঠিক কে ভুল ধরতেই পারছি না। এখন তো 3D, 3 ডাইমেনশনাল। ঠিকই বলেছো, মানে এখন এত পাল্টাতে পাল্টাতে আমাদেরও পাল্টে যাওয়া সময়ের সঙ্গে খাপ খাইয়ে খাইয়ে চলতে হয়েছে। তোমাকে তো হয়েইছে। এবং যেটা আমার ভালো লাগে যে তোমাকে হয়তো একটা সময় মানুষ বা এই ইন্ডাস্ট্রি ইউটিলাইজ করার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল, কিন্তু এখন তুমি তোমার সব অভিনয়ের সবকটা দিক খুব ইউটিলাইজড হচ্ছে। তুমি এখন কি সব থেকে ভালো সময় আছো? না জানি না, কাজ কোথায়, কাজ তো সেরকম অর্থে এখন অব্দি নেই, মানে মিথিন মাসি করছি, রাজনীতি রিলিজ করলো, কিন্তু চলছে, আমার ট্রেন থামেনি। ট্রেন মালগাড়ির মতো ঝিকঝিক, ওটাই তো আসল। তো চলছে ট্রেন, ধীরে 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 আগে এগোচ্ছে, আমি তাতেই খুশি আছি। এবং আমি বিভিন্ন রকমের চরিত্র অভিনয় করছি, মানুষ দেখে অ্যাপ্রিসিয়েট করছে, ফোন করছে, রাস্তায় দেখা হলে বলছে, এর থেকে বেশি আর কি চাই। তোমার মা হওয়া, অভিনেত্রীদের মা হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ক্যালকুলেশন থাকে, যে এই সময়টা হয়তো কাজ একটু থামাতে পারবো, তখন আমি মা হব। তো তোমার ক্ষেত্রে ক্যালকুলেশনটা কি ছিল, নাকি এটা জাস্ট? কোনো ক্যালকুলেশন ছিল না, আমি মা হওয়ার জন্য পাগল হয়ে উঠেছিলাম, কিন্তু কিছুতেই সব গন্ডগোল হয়ে যাচ্ছিল, বিকজ অফ স্ট্রেস মেবি। কিন্তু হঠাৎ করে যখন আমি প্রেগনেন্ট হলাম, তখন আমি মুখার্জিদার বউয়ের জন্য হ্যাঁ করেছি। আমি মুখার্জিদার বউ শুটিং করি আমার যখন 2 মাসের প্রেগনেন্সি নিয়ে, এবং সেটাই আমার সেই সময়কার লাস্ট কাজ, কারণ ডাক্তার বলে যে আমাকে বিশ্রাম নিতে হবে। তাই কোনো প্ল্যান ছিল না। এবং আমাকে যে খুব বড় জার্নালিস্ট আমায় জিজ্ঞেস করেছিল যে জীবনের এটা দ্বিতীয় ইনিংস চলছিল আমার, সেই দ্বিতীয় ইনিংসে যখন আমি একদম সেই উচ্চতায় পৌঁছে গেছি, তখন আমি প্রেগনেন্সি প্ল্যান কেন করলাম, কারণ তখন তো আমার সম্ভাবনা ছিল কাজ করার বা কাজ পাওয়ার অনেক বেশি। দেখো, মাতৃত্ব আমি না সারা জীবন, মানে আমি যবে থেকে মেয়ে, আমি আমার এখানে একটা জিজ্ঞাসা আছে, এই প্রশ্নটাই বা কেন উঠবে? কারণ মাতৃত্ব কি কাজের মধ্যে আমাদের একটা জীবনচর্যার মধ্যে পড়ে না?
সেই চেঞ্জটা হতে তো আর একটু সময় লাগবে। সেটা কি বদলেছে? না। আমাদের সমাজটা বললাম না এখনো প্রায় হ্যাঁ, সমাজ কেন, আমরা তো আমাদের নিজেকে নিজেরা ডিফাইন করি, তাই না? একদমই তাই। সেটা আমরা মেয়েরা এখন দেখো, আমি আমার বাচ্চা হওয়ার 6 মাসের মধ্যে, 6 মাস কি না 4 মাসের মধ্যে কাজে নেমেছি। হুম ঠিক আছে, আমি টনিক করি যখন কি আর বোধহয় 4 মাস বয়স, ঠিক আছে, তখন আমি ব্রেস্ট ফিডিং করছি। কিন্তু কথাটা হচ্ছে সবাই তো সেটা করতে পারে না। হুম 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 এবং তোমার সন্তানেরও সেই সময়টা দরকার থাকে। আহ, এবং আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে আমাদের শিখিয়ে বড় করা হয়েছে, আমরা তো ডাইসে ফেলে বড় করা, হ্যাঁ, হ্যাঁ। সেই ডাইসটাই তো অন্য কথা বলে। সেই ডাইসের বাইরে গিয়ে তুমি অন্য কিছু করার চেষ্টা করছো, সেটা তো সবার জন্য। আমার মা বলতো, তুই কিয়াকে রেখে কাজে চলে যাবি? মাই তো বিশ্বাস করতে পারছে না যেটা আমি করতে পারি। আমার এখনো মনে আছে, আমি একদিন একটা শর্ট ফিল্মের শুটিং এ গেছিলাম, ফার্স্ট ডে শুট, তখন কিয়ার 2.5 না 3 মাস বয়স। একদিনের কাজ, একদিন কি দুদিনের কাজ। মা এতটাই রেগেছিল যে রাত্রিবেলা আমি ডিনার খাবো কিনা আমায় জিজ্ঞেস করেনি। ও কারণ মা এটা অ্যাপ্রিসিয়েট করেনি। অ্যাবসলিউটলি রাইট মায়ের জায়গা থেকে। তার কারণ সে সেইভাবেই বড় হচ্ছে, কল্পনাই করতে পারে না যে আমি একটা দুধের শিশুকে আমার মায়ের কাছে ফেলে রেখে কাজ করতে বেরোবো। কিন্তু আমরা হলাম এই জেনারেশনের মানুষ, এবং আমরা একটা এমন ইকোনমি, আজ যদি আমি কাজ না করি আমাকে আমার জীবনটা চালাতে হবে। পয়সা করি যেমন ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমাকে মানুষ এইভাবেই জানে। আমি ভেতরটাকে হ্যাপি রাখতে হলে ক্যামেরায় দাঁড়াতে হবে ভাই। আমি যদি অভিনয় না করি আমি হ্যাপি হই না। আমি হ্যাপি থাকলে আমি তোমাদের সবাইকে হ্যাপি করতে রাজি আছি। আমাকে রান্না করতে বলো, বাসন মাজতে বলো, ঘর পরিষ্কার করতে বলো, কিয়াকে দেখতে বলো, সব করে দেবো। কিন্তু তার বদলে আমার কাজ করতে দিতে হবে। তো কিয়া তো এখন তোমার মতোই তোমাকে হেল্প করে, সঙ্গে সঙ্গে যায়। একদম তাই। আমি 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 সেদিন ব্লেসড। মানে আমরা মানে কন্যা সন্তান ছেলে হয় তখন ওখানে সব জায়গায়, সব হাসপাতালে মিষ্টি বিতরণ করা হয়। মেয়ে হলে কখনো কেউ কিছু বকশিস চায় না। এখনো অবধি, ইয়েস, এখনো অবধি। আমি বলবো আমরা যারা কন্যা সন্তানের মা, তারা লক্ষ্মীর জন্ম দিয়েছি। আমরা নিজেরা লক্ষ্মী, এবং লক্ষ্মীর, এটা আমি এই জন্য বলছি কারণ যারা যারা ভাবো যে মেয়ে হলো আহারে ছেলে হলে বেশি খুশি, না, ছেলে হলে প্রাউড ফ্যাক্টর ভাই এখনো আছে, এখনো আছে। এইটা বদল হওয়ার দরকার আছে। একজন মেয়ে, তার মধ্যে আমাদের এমন শক্তি দেওয়া হয়েছে, আমরা যেমন বাইরেটা সামলাতে পারি তেমন প্রত্যেক মানুষের ইমোশনটাকেও সামলাতে পারি, এবং সঙ্গে উপার্জনও করতে পারি, বাবা মার দেখাশোনাও করতে পারি। এমনটা নয় যে আমরা শুধুমাত্র তোমার উপর লক্ষ্মী। লক্ষ্মী মানে কি? লক্ষ্মী মানে লক্ষ্মী নিয়ে আসবে। তাই আমি প্রত্যেকের জন্য বলি, বাড়িতে মেয়ে হলে না খুশি, সেটা আনন্দের ব্যাপার, মা লক্ষ্মীর আগমন হয়েছে। বাহ, খুব সুন্দর। মানে কথাবার্তা তো দারুণ ভাবে এগিয়ে চলেছে। আমি জানি না ইন্টারভিউটা কি করে আমি শেষ হবে কি করে। তার থেকে বরং আমরা লাস্টে কয়েকটা প্রশ্ন নিয়ে খেলি। হ্যাঁ, কারণ তোমার সঙ্গে আরো ইন্টারভিউ হবে, চিন্তা নেই, আর আপনারা অনেক ইন্টারভিউ দেখতে পাবেন। আচ্ছা, কয়েকটা জাস্ট ওরকম হয় না, র‍্যাপিড ফায়ার, কফি উইথ করণ, আচ্ছা, ঠাই ঠাই করে প্রশ্ন যেতে থাকে সেরকম। প্রথম প্রশ্ন, তোমার জীবনের সবথেকে ফিল্মি মোমেন্ট ইন রিয়েল লাইফ? সর্বনাশ করেছে। ফিল্মি মোমেন্ট হতে হবে। এই যেমন তোমার হাজবেন্ডের সঙ্গে ধরো, মানে ফর এক্সাম্পল হানিমুনে গিয়ে নেচেছো ক্যামেরা ছাড়া। না, আমার ফিল্মি মোমেন্ট আমি বলবো যখন আমি অরোরা বোরিয়ালিস দেখলাম আমাদের হানিমুনে গিয়ে। আমরা রাত্রিবেলা নরওয়েতে, একটু লম্বা হবে, আমরা চেস করতে বেরিয়েছিলাম, এবং মানে সুরজিৎ গেভ মি টু মানে অপশনস। আমি অরোরা বোরিয়ালিস চুজ করেছিলাম কারণ আমি ছোটবেলায় গুগলে পড়েছিলাম, তো আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো রাত্রিবেলা তখন -22 ডিগ্রি। আমরা চেস করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে দেখতে পাওয়া যাবে, এবং প্রথমেই আমি আছাড় খেলাম বরফের মধ্যে, কারণ আমি সুরজিতের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। ও ক্যামেরা ট্রাইপড লাগাচ্ছিল, এবং হঠাৎ করে সেই আকাশে সবুজ, এটা আমি বলছি 2017-র কথা, আকাশে নাচ শুরু হলো লাইটের, সে মানে অবিশ্বাস্য। আরে আমি তোমায় বলছি, আমরা এইবারে দেখেছি লন্ডনে, লন্ডনের আকাশে দেখা গেছে, খুব অল্প সময়ের জন্য, কিন্তু খুব সুন্দর দেখা গেছে। সেটা আমি তাই বুঝতে পারছি তোমার মানে মা তখন রাত্রি 2টো বাজে, আকাশে সেই আকাশে লাইটের নাচ চলছে, এবং তার আগে ওখানকার ফোকলোর গুলো পড়েছিলাম, আগে মানুষরা কি ভাবতো। আমি জানি না, মানে আমার ওইটা একটা, জানি না সিনেমাটিক মোমেন্ট কিনা, বাট আমার ওই সময়টা সারা জীবন সঙ্গে থাকবে। একদম, খুব সুন্দর বললে, এটা সত্যি সত্যি ফিল্মি।
তোমাকে যদি বলা হয় কোনো একটা গানের সঙ্গে তুলনা করতে, সেটা ফিল্ম সং হতে পারে, রবীন্দ্রসঙ্গীত হতে পারে, কি গান? আমি কিছুদিন আগে একটা রিল শেয়ার করেছিলাম। আমার মানে দু একটা গান আছে যেগুলো আমার মা আমার ছোটবেলায় হুম গাইতো। হুম। আজকাল না সেই গানগুলো ফিরে ফিরে আসে। একটা হলো, কোন সে আলোর স্বপ্ন নিয়ে গেল আমায়, কে ডাকে আয় চলে আয়। এটা আমার মা ছোটবেলায় জানলায় বসে গাইতো, হুম আমি হুম। আর আমার বোন প্রথম প্রতিশ্রুতি, হ্যাঁ আমি বসে থাকতাম। আশাপূর্ণা দেবী মানে সত্যবতী। কিছুই না, মা ওইটা শুনলেই না কোথায় আমার মনে হয় আই এম স্টিল সিকিউরড। মায়ের গন্ধ, মাকে তখন শার্প ফিচার, রোগা ছিপছিপে, সাদা কালো কিরকম, এখন আমি কেন সাদা কালো দেখি জানি না, কারণ সিনেমাটা সাদা কালো ছিল বলে হয়তো। মা সিঁড়িতে বসে, আমি আর বোন বসে আছি, এটা একটা কোথাও না আমাকে আরাম দেয়। খুব সুন্দর। আহ তোমার রিয়েল পার্সোনালিটির সঙ্গে সবচেয়ে ক্লোজ কোন চরিত্রটা তুমি পেয়েছো তোমার জীবনে? একটাও নয়। তাই? হ্যাঁ, আচ্ছা। কারণ আমি খুব কমপ্লিকেটেড একজন মানুষ, মানে কনিনিকা। হুম হুম। তবে হ্যাঁ, এই সমস্ত চরিত্র যতগুলো প্লে করেছি, ওর কিছু না কিছু পার্ট আমার মধ্যে আছে, একটাও আমার নয় চরিত্র। পাখির চরিত্রটা একটু আমার মধ্যে এসেছে, আমি কিন্তু পাখি ছিলাম না কোনোদিনই। বাকি আমার কোনো চরিত্রের সাথে আমার মিল নেই, না। তোমার কোন ছবির রিমেকে তুমি অভিনয় করতে চাও নায়িকার ভূমিকায়, কোন ছবি হবে সেটা? এই রে, এই মুহূর্তে এসে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, এখন বয়সটা বেড়ে গেছে তো। আহ জানি না, যদি 19শে এপ্রিল হয় এখন হয়তো। দেবশ্রী রায়ের চরিত্রটা করতে হয়তো, চাও? হ্যাঁ। আচ্ছা। আহ কনিনিকার সম্পর্কে জানা নেই এমন কিছু যেটা এক্ষুনি জানতে পারবে লোকে? আমি প্রচন্ড খিটকেলে একজন মহিলা। সেটা সবাই জানে, হ্যাঁ। সবাই জানে, কি খারাপ। না, আমি ভালো খুব ভালো, আমি খারাপ খুব খারাপ, আমার খুব এক্সট্রিম দুটো চরিত্র আছে। আচ্ছা আচ্ছা, দেখি আমার সঙ্গে কবে ঝগড়াটা বাঁধে। কোনদিন বাঁধবে না। আচ্ছা। ওইরকম ঝগড়া আমি শুধু নিজের লোকেদের সাথে করি, সরি তুমি নিজের নও এমন নয়, কিন্তু মানে তারা হ্যান্ডেল করতে পারে বলে করি। তোমার পার্টনার ইন ক্রাইম যে তোমার কোস্টার হয়েছিল? পার্টনার ইন ক্রাইম যে আমার কোস্টার হয়েছিল, আমি সারা জীবন ভীষণ লক্ষ্মী মেয়ে ছিলাম গো, কোনো দুষ্টুমি খুব একটা করিনি। এই বলছো যে খিটকেল ছিল, এই বলছো লক্ষ্মী খিটকেল ছিলে? হোক, খিটকেল মানে খ্যাক খ্যাক করে যে, মানে আমি দুষ্টুমি করিনি, মানে ওই পার্টি করতে যাচ্ছি হুম হুম। এমনি এমনি সবই হ্যাঁ, বলে বলে করেছি, লোকের লক্ষ্মী বাড়ির মেয়ে। গাছের ডাল ভেঙে দেওয়া, ফুল টুল নিয়ে হ্যাঁ চলে হ্যাঁ যাওয়া, হ্যাঁ, সেটা এসব। ছোটবেলায় করেছি, যখন আমি স্কুলে পড়তাম। মামার বাড়িতে চুমকি বলে একজন ছিল আমার বন্ধু, তার বাড়িতে গিয়ে তাদের আচার চুরি করে খেয়েছিলাম, তাও আবার ধানের গাদার মাথায় উঠে। তো এইসব বদমাইশি আমি প্রচুর করেছি। তবে তারা অভিনেত্রী হয়নি, তুমি না, হয়েছে। হ্যাঁ। তোমার অটোবায়োগ্রাফির টাইটেল কি হবে? হবে না, এত মেলোড্রামা কেউ দেখে না। সবচেয়ে বড় রিস্ক কি নিয়েছো জীবনে? সবচেয়ে বড় রিস্ক নিয়েছি কি? হুম। জীবনটাই তো রিস্ক রে, ইউ ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার ইন ফিউচার। প্রত্যেকটা মুহূর্তই তো রিস্কি, শুধু সাবধানে পা ফেলতে হয় যাতে ফসকে না যায়, তাই ওরম ভাবে কিছু নেই, সবটাই রিস্কি। মেয়েকে শিশু শিল্পী হিসেবে কেউ চাইলে দেবে? কেন? না, হুম? না। আমি একদিন ওকে একটা শুটে নিয়ে গিয়েছিলাম লাস্টলি, কাগজের জন্য, এবং তারপরে ও কিছুতেই হাসছিল না, আমি খুব রেগে গেছিলাম। আমি তখন এক চড় মারবো তুই যদি না তাকাস। তারপরে আমি সাডেনলি রিয়েলাইজ করলাম, জাস্ট ফর মাই ওন প্যাশন আমি ওকে জোর করে ছবি তোলার, ওর ইচ্ছে করছে না তুলতে, চাইল্ড লেবার, রাইট? আমি করতে চাই না। ওর যদি ইচ্ছে যেটা করবে সেটাও করবে। আমার যেমন আমি ছোট থেকে থিয়েটার করতে, মানে আমি চেয়েছি তাই আমি থিয়েটার করেছি, আমি চেয়েছি তাই আমি গান গেয়েছি, আমি চেয়েছি তাই আমি ছবি এঁকেছি। ও যেটা চাইবে সেটাও করবে, আমি জোর করে ওকে কিছু করাবো না। থ্যাংক ইউ সো মাচ, Thank খুব you. সুন্দর একটা আড্ডা হলো। শর্মিলা শো হাউস কেমন লাগলো? শর্মিলা শো হাউসের জন্য কিছু ভালো ভালো কথা বলে দাও। ভালো ভালো কথা তো বলতেই হবে, কারণ ওর শো হাউসে এসেছি। মানে আমি ওর জন্য প্রাউড ফিল করি, কারণ সবাই না রিস্ক নিতে চায় না, ও রিস্ক নিয়েছে, এটার জন্য গাটস দরকার। এবং ওই যে বললাম, সবাই এই ভিড়ের মধ্যে হাঁটছে, একজন বেরিয়ে এসে একা হাঁটতে আরম্ভ করলো, এটার জন্য না একটা কোথাও কিছু আলাদা স্পার্ক দরকার, যেটা ওর মধ্যে আছে। তাই অল দ্য ভেরি বেস্ট, আরো আগে এগিয়ে যাও, আরো ভালো ভালো ইন্টারভিউ করো, আরো অনেক কিছু করো, অনেক উঁচুতে ওঠো।
থ্যাংক ইউ গো। হ্যাঁ, তুমি তো একদম আমার গুরুজনদের মতো কথা বললে। আজকাল আমি একটু কিরকম আধ্যাত্মিক হয়ে উঠেছি, সবাইকে বেশ এরকম আশীর্বাদ করার মতো জ্ঞান দিই। না না, আমি সিরিয়াসলি বললাম যে এটা তো অনেকদিন ধরে তোমাকেও আমি দেখছি না। হ্যাঁ, অনেকদিন হয়ে গেল, তাই না? আমাদের বেশ দুজনেরই অনেকদিন হয়ে গেল। দুটো ডিকেড বোধহয়, ইফ আই এম নট রং। একদম। থ্যাংক ইউ, থ্যাংক বাই ইউ। বাই, সি ইউ।